গুম ও খুনের মতো মানবতা বিরোধী অপরাধের দায় সেনাবাহিনী এড়াতে পারবে কি? বর্তমান সরকারের চেয়ে সামরিক সরকার হাজার গুণ ভালো, বললেন দুদু। দেশে কিছু দুষ্ট লোক আছে যারা তিলকে তাল করে, পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। তার এই উদ্বেগের মাধ্যমে ফুটে উঠেছে দেশের মানবাধিকার পরিস্থিতি কতটা ভয়ানক পর্যায়ে রয়েছে। মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে উপলব্ধি করার জন্য 4 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। প্রথম দিনেই দেখা করেছিলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল বেআইনি কাজের নেপথ্যে থাকা আইনমন্ত্রী আনিসুল হক, বেহেশতের সুবাসে বসবাসকারী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, গুম ও ক্রসফায়ারের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে জাতীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সরিয়ে দেওয়ার উদ্যোক্তা শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকের আগে গুমের শিকার 78 জনের বিষয়ে জানতে চেয়ে বেশ কিছু প্রশ্ন আগেই পাঠানো হয়েছিল। এই ব্যক্তিদের গুমের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জাতিসংঘের মানবাধিকার কমিশনে রয়েছে, তাই বিষয়গুলো যাচাই করতে সরকারের কাছে প্রশ্ন আগেই পাঠানো হয়েছিল। বৈঠকে সরকারের তরফে যথাযথ উত্তর না দিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ার অপচেষ্টা চালানো হয়। বৈঠকের একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছে। আওয়ামী ফ্যাসিবাদী বিরোধী লড়াই সংগ্রাম চলাকালীন 2013 এবং 2015 সালের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে গাড়িতে আগুন দেওয়ার অনেক ঘটনাই ঘটেছিল। এই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী মিডিয়া ও বাচাল মন্ত্রীরা বলা শুরু করেন বিরোধী দল আগুন সন্ত্রাস করছে। তাদের লাগানো আগুনের দায় বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের আগুন সন্ত্রাসী বলে। তখনই প্রশ্ন উঠেছিল, যে জায়গায় গাড়িতে আগুন লাগানো হয়েছে আওয়ামী মিডিয়া ভিডিও ক্যামেরা সঠিক সময় সেখানে উপস্থিত ছিল কেমন করে? তারা কিভাবে জানতো এখানে গাড়িতে তখন আগুন দেওয়া হবে? কথিত এই আগুন সন্ত্রাসের ভিডিও এবং পুলিশের উপর কথিত হামলার কিছু ঘটনার ফুটেজ দিয়ে তৈরি করা ভিডিও চিত্র দেখিয়ে মিশেল ব্যাচেলেটকেও বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তবে চিলির সাবেক প্রেসিডেন্ট ও সাবেক কূটনৈতিক মিশেল আগেই বুঝতে পেরেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চালাকির বিষয়টি। তাই তারা বৈঠকে ভিডিও চিত্র দেখতে অনাগ্রহ প্রকাশ করেন এবং তাদের নির্ধারিত প্রশ্নের জবাব চাইতে থাকেন। ভিডিও প্রদর্শনের পাশাপাশি বলার চেষ্টা করা হয়েছে, যাদের বিষয়ে জাতিসংঘ তথ্য চাচ্ছে তাদের সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও খুঁজছেন। তারা সকলেই অপরাধী। তারা পুলিশের উপর হামলাকারী এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার সাথে জড়িত। তাই শাস্তি থেকে বাঁচতে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে ইতিমধ্যে গুমের মতো নিষ্ঠুরতার শিকার হওয়া অনেকে সৌভাগ্যক্রমে ফিরতে সক্ষম হয়েছে। আল্লাহর বিশেষ রহমতে তারা বিভিন্ন উসিলায় ফিরতে সক্ষম হয়েছেন। তাদের মুখে প্রকাশ হয়েছে কিভাবে গুম করেন রাষ্ট্রীয় বেতনভুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমনই একজন হলেন মশিউর রহমান মামুন। ঢাকায় বিমানবন্দরের ইমিগ্রেশনের সামনে থেকে তাকে ধরে নিয়ে গিয়েছিল সাদা পোশাকের লোকজন। 6 মাস তার উপর চলেছিল নিষ্ঠুর নির্যাতন। তারপর একদিন তাকে আটকের গল্প সাজিয়ে হাজির করা হয়েছিল আদালতে। তার বিরুদ্ধে আদালতে উপস্থিত অভিযোগ হচ্ছে সেনাবাহিনীকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। আদালত থেকে রিমান্ড, তারপর কারাগারে। তিনি মুক্তি পেয়ে লন্ডন আসতে সক্ষম হয়েছে। লন্ডনে আসার পরেই আমার দেশকে সাক্ষাৎকার দিয়ে বিস্তারিত বলেছিলেন গুমের বিষয়ে। গুম থেকে ফেরত এসে বিস্তারিত ঘটনা তার আগে কেউ এভাবে বর্ণনা করেছেন কিনা আমার জানা নেই, কারণ গুমের শিকার হওয়ার পর ফেরত এসে কেউ মুখ খোলেন না। তাদের মধ্যে এক প্রকার ট্রমা কাজ করে। আমার দেশ ইউকে ইউটিউব চ্যানেলে রয়েছে মশিউর রহমান মামুনের বিস্তারিত সাক্ষাৎকার, কেউ চাইলে তার মুখে শুনতে পারেন। মিশেলের ঢাকা সফরকালে সুইডেন ভিত্তিক নেত্র নিউজের অনুসন্ধানে বের হয়ে এসেছে ক্যান্টনমেন্টের ভেতর আয়নাঘরের বর্ণনা। ক্যান্টনমেন্টের ভেতরে গোপন এই কারাগারের নাম আয়নাঘর। গুমের শিকার হওয়া হতভাগ্য ব্যক্তিদের মধ্যে যারা ফেরত আসার সুযোগ হয়েছে তাদের মুখের বর্ণনা অনুযায়ী রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব ঘটনার সাথে জড়িত এবং ক্যান্টনমেন্টের ভেতরে রয়েছে গোপন কারাগার যেখানে মানুষকে গুম করে রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বটা তাহলে কি? সেনাবাহিনীর সদস্যরা দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের সুরক্ষার শপথ নিয়ে চাকরিতে যোগ দেন। দেশের মানুষকে ধরে নিয়ে গোপন কারাগারে গুম করে রেখে সংবিধানের কোনো ধরনের
ধরনের সুরক্ষা করছে এই বাহিনী? এই প্রশ্ন উঠতেই পারে এখন। তাছাড়া তাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, অথচ এই সেনাবাহিনী সার্বভৌমত্ব ও সংবিধান সুরক্ষার পরবর্তীতে একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারতে সহযোগিতা করে। রাতের বেলায় ব্যালটে সিল মারার সময় বাইরে পাহারা দিয়েছিল এই সেনাবাহিনীর সদস্যরাই। তারাই ফ্যাসিবাদ বিরোধী ভিন্ন মত লোকদের ধরে এনে গোপন কারাগারে নিষ্ঠুর নির্যাতন করে এবং গুম করে রাখে। নাগরিকদের ধরে নিয়ে গুম করা, নির্যাতন করা, রাতের আধারে ব্যালটে সিল মারতে সহযোগিতা করা সংবিধানের চরম লঙ্ঘন। এছাড়া গুম করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতা বিরোধী অপরাধ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের মুখের বর্ণনা অনুযায়ী মানবতা বিরোধী জঘন্য অপরাধের সাথে জড়িত বাংলাদেশ সেনাবাহিনী। কেউ হয়তো বলবেন পুরো বাহিনী তো জড়িত নয়, এই বাহিনীর সুবিধাভোগী কেউ কেউ জড়িত, সুতরাং পুরো বাহিনীকে অভিযুক্ত করা ঠিক হবে না। এই বাহিনীর কারো দয়া বা বিশেষ কৃপায় অনেকের সৌভাগ্য হয়েছে গুম থেকে মুক্তি পেতে। প্রশ্ন হচ্ছে, বাকি যে আরো অনেক মানুষকে গুম করে একই জায়গায় রাখা হয়েছে সেটাও তো তারা জানেন। যদি মানবতার পক্ষে কাজ করে দু একজনকে মুক্তির ব্যবস্থা কেউ করে থাকেন, তাহলে তো সবাইকে মুক্ত করার উদ্যোগ নিতেন তারা। সুতরাং দু একজনকে মুক্ত করে দেওয়ার কারণে পুরো বাহিনীকে দায় মুক্তি দেয়া যায় না। মানবতা বিরোধী অপরাধের সাথে পুরো বাহিনী জড়িত। সেনাবাহিনী ক্যান্টনমেন্টের গোপন কারাগার ছাড়াও র্যাবের গোপন টর্চার সেল, ডিবির অফিসের ভেতরে ও আশেপাশের বিভিন্ন বাড়িতে তৈরি করা নির্যাতনখানার কথা দেশের মানুষ আগে থেকেই জানতেন। ক্রসফায়ারের নামে মানুষ হত্যার বিষয়টি তো সবারই জানা। র্যাবের সদস্য, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের নামের আগে খুনি বিশেষণটি অনেক আগে থেকে যুক্ত হয়েছে। এবার সেনাবাহিনীর সদস্যদের নামের সাথে যুক্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধী গুম বাহিনীর সদস্য বিশেষণটি। দেশের মানুষ তাদের বন্দুকের সামনে প্রতিরোধ করতে পারছেন না, তবে প্রতিটি সেনা সদস্য, র্যাবের সদস্য ও পুলিশ গোয়েন্দা বাহিনীর সদস্যদের পরিবারকে অন্তত সামাজিকভাবে ঘৃণা প্রকাশ করতে পারবে খুনি ও মানবতা বিরোধী অপরাধ। তাদের পরিবারের সদস্যদের বা সন্তানদের স্কুলের বন্ধুরা যদি বলেন তোর বাবা খুনি, তোর বাবা মানবতা বিরোধী অপরাধী, এতে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। বন্দুকের সামনে প্রতিরোধ না করতে পারলে এসব বাহিনীর সদস্যদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করার সময় হয়েছে অনেক আগেই। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারের চেয়ে সামরিক সরকার হাজার গুণ ভালো। এরা ফ্যাসিস্ট, এরা ক্ষমতাকে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে সংহত করেছে। ফলে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার দুপুরে নগরীর একটি হোটেলে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সার, জ্বালানি তেল সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা আগামী 22 আগস্ট ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আহ্বান জানান। সভায় খুলনা বিভাগের 10 জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। সভায় দুদু বলেন, সরকার কথিত উন্নয়নের নামে দেশে লুটতরাজ চালিয়েছে। ফলে আমাদের কাজ জনগণের চাওয়াকে গুরুত্ব দিয়ে আন্দোলন গড়ে তোলা এবং এই সরকারের পতন ঘটানো। এজন্য গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই।